নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ দেব না, মানে আমরা সবসময় আপনাদের ব্রেকিং নিউজ দিয়ে থাকি, গরম গরম খবরও দিয়ে থাকি। এই সরস্বতী পুজোর আবহে একটু প্রেম খুনসুটি এগুলো না করলে হয়? সবসময় এরকম গরম গরম খবর দিলে হয় নাকি? তো আজ আমরা, মানে আমি একা নই, আমার সঙ্গে আরও যারা রয়েছেন তাদের সঙ্গে চট করে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন অনুরাগ এবং আমার সঙ্গে রয়েছেন জয়ী। আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডশেক করে নিই। থ্যাংক ইউ সৃজিতা, থ্যাংক ইউ। শিওর? কি হলো, ধরবো? না না, কারেন্ট মারছে। হ্যাঁ না মানে এই ওকে ওকে, আমি তো বসতেও ভয় পাচ্ছি। পড়ে গেছে ওখানে। না মানে এটার একটা কারণ আছে, একটু জানিয়ে দিই যারা এখনো অবধি দেখে উঠতে পারেননি সিনেমাটি। আমি একটু বলি, অমর সঙ্গী না, 1987 অমর সঙ্গী নয়, এটা নতুন একটা অমর সঙ্গী। এবং সেখানে গল্প কিভাবে আসছে আমরা আপনাদেরকে একে একে জানাবো। কিন্তু জয়ীকে অর্থাৎ সোহিনী সরকারকে ধরে আমি যে ঘাবড়ে গেলাম তারও একটা বিশেষ কারণ আছে। কারণ সোহিনী তো এখানে মানুষ নয়, সোহিনী তো এখানে ভূত নেই, অশরী। কি ভূত বলে কি মানুষ নয়? ঠিক, ভূত বলে কি মানুষ নয়। আচ্ছা, আমি তো ঠিকঠাক ইন্ট্রোডাকশনটা এখনো করিনি। আমার সঙ্গে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। তাদের নতুন ছবি অমর সঙ্গী নিয়ে টান টান চলছে বিভিন্ন সিনেমা হলগুলোতে। আর সরস্বতী পুজো মানে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে যেটা, সেই দিন কেউ অপেক্ষা না করে টুকটুক করে চলে যাও নিয়ারেস্ট থিয়েটারে। আমি আলোচনাটা শুরু করি। আচ্ছা, এটা কি মানে দাঁড়ালো? মানে গোয়েন্দা গিন্নি তো দেখেছি, হ্যাঁ, বিভিন্ন গোয়েন্দা, তার একজন শক্ত পোক্ত গিন্নি, এটা আমরা দেখেছি। এবং আরো নানা কঠিন কঠিন চরিত্রে আমরা সোহিনীকে পেয়েছি। তাই বলে ভূত নেই? হ্যাঁ, ভূতের চরিত্র এটা মানে ব্যাপার আছে। এই ব্যাপারটা কি করে হলো? আর বাঙালির সাথে ভূতের একটা কিন্তু খুব বড় যোগাযোগ আছে। বাঙালি কিন্তু যেমন গোয়েন্দা ভালোবাসে, বাঙালি ভূতও খুব ভালোবাসে। বিভিন্ন আলোচনায়, মানে ধরো এটা বন্ধুরা বসে আছে, আড্ডা হচ্ছে, সব গল্প হতে হতে রাজনীতি নিয়ে গল্প হচ্ছে, সিনেমা, ক্রিকেট, সমস্ত ফুটবল, সব কিছু নিয়ে আলোচনা হতে হতে একবার কিন্তু ভূতের প্রসঙ্গ আসবেই। আর আমাদের বিভিন্ন সাহিত্যে, বিভিন্ন উপন্যাসে ভূত একটা খুব বড় ফ্যাক্টর। ভূতেদের আবার বিভিন্ন নামও আছে, আমি জানি না বাঙালি ছাড়া আর কোন এরকম আরো কাদের ভূত এরকম নাম আছে কিনা, ঠিক আছে, বিভিন্ন রকমের, তারপর পান্তভূত বিভিন্ন রকমের ভূতের নাম আছে। আমার এইগুলো থেকে মনে পড়লো ছোটবেলায় না, যখন আমাদের কারেন্ট মামদভূত, ছোটবেলায় মামদটা খুব রেগে যাবে, সরি আমার এক চেনা পরিচিত আর কি। ছোটবেলায় যখন বাড়িতে কারেন্ট যেত আমাদের পাড়ায়, আমি তো সুলেখায় বড় হয়েছি, একদম পাড়া, তখন আমরা কোনো একটা বন্ধুর বাড়ির ছাদে বসে আড্ডা মারতাম, মুড়ি ঠুড়ি মাখা হতো। ওই সময় খুব কারেন্ট, ভূতের গল্পটাই বেশি, ভূতের গল্প ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা শুরু করতাম অন্তাক্ষরী দিয়ে, ঠিক অন্তাক্ষরী 10 মিনিট খেলার পরে না ভূতের গল্প ঢুকে যেতাম সবাই। আর আমাদের ভূতের গল্প কিন্তু সবসময় কিন্তু খুব মানে যেটা তোমার ইংরেজি ছবির যে ভূতের গল্প, যেটা খুব স্কেয়ারি, ঠিক আছে, এই গলে পড়ছে, মাংস গলে যাচ্ছে, অমুক হয়েছে, আমাদের ভূতের গল্পের মধ্যে কিন্তু একটা খুব মিষ্টি, একটা খুব মানে ভূতের একটা মানে মন আছে সেই। আচ্ছা, ভূতের একটা মন আছে, কিন্তু আমাদের ভূতগুলো মিষ্টি ভূত, মিষ্টি ভূত। কিন্তু এখানেই আমার মানে বিক্রমকে প্রশ্ন যে মানে ভূতের সঙ্গে প্রেম করতে কিরকম লাগে, মানে মানুষের সঙ্গে প্রেম করতে কিরকম লাগে আমরা কম বেশি সবাই জানি, ছ্যাঁকা খেতেও কিরকম লাগে আমরা জানি, কিন্তু ভূতের সঙ্গে প্রেম করাটা মানে ওটাকে অ্যাকসেপ্ট করাটাই তো একটা বড় ব্যাপার। না দেখো, বিষয় দুটো আছে। একটা হচ্ছে তুমি যদি অনুরাগকে জিজ্ঞেস করো তার উত্তর সম্পূর্ণ আলাদা। তুমি আচ্ছা, আগে অনুরাগ বলুক, তারপরে আমি বিক্রমের কাছে যাচ্ছি। তো অনুরাগ বলবে যে এই যে ভূত, মানে জয়ীর প্রতি ওর এতটাই ভালোবাসা, এতটাই প্রেম, এতটাই জয়ীর অভ্যেস যে জয়ী শরীরই হোক বা অশরীরী, প্রেমটাও জয়ীর সঙ্গেই করবে। আচ্ছা, মানে তা নিয়ে ওর আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটাও কি তাই ছিল? মানে আমি স্পয়লার দিতে চাই না, না, এখন তো সিনেমা বেরিয়ে গেছে, অনেকে দেখে নিয়েছে, অনেকে অলরেডি স্পয়লার লিখতে শুরু করেছে তাদের ফেসবুক, ইনস্টাগ্রামে। আমি এটুকুই বলবো যে ওরা তো বড় হয়েছে একসঙ্গে, জয়ী আর অনুরাগ নিজেদের গোটা ছোটবেলাটা একসঙ্গে কাটিয়েছে, বন্ধু, আগে প্রচন্ড বন্ধু, তারপরে প্রেম ভালোবাসা, একে অপরের সঙ্গী, সেখান থেকেই তারা অমর সঙ্গী। এবার এই অমর সঙ্গী হয়ে ওঠাতে একজনের ভূত হয়ে যাওয়াটা কি আদৌ বাধা হতে পারে? আমার মনে হয় সেটা নিয়ে আমাদের গল্পটা আর কি। বাধা হতে পারে কি? সেটাই তো প্রশ্ন। ভবিষ্যৎটা সেটাও কি বলে দেবো? সেটাই দেখো, ভবিষ্যৎ তো আমার এক্ষুনি শুনতে শুনতে, বিক্রমের কথা শুনতে শুনতে মনে হলো যে আমরা অনুরাগ আর জয়ী ভেবেছে তারা অমর সঙ্গী, কিন্তু ওই যে ওপরে একজন বসে আছে, সে কলকাঠি নাড়ায় আর কি, আমরা তো নিমিত্ত মাত্র। আমরা ভাবছি যে আমরা এটা করব, ওটা করব, প্ল্যানিং করব, বিয়ে করব, আমাদের এই হবে, বাচ্চা হবে, যেরকম সবাই প্ল্যান করে, কি হবে অ্যাকচুয়ালি সেটা কিন্তু উপরওয়ালা জানে। তো আর সেটাই দেখার, হ্যাঁ সেটাই হচ্ছে যে কি হচ্ছে। আমরা ভেবেছি আমরা অমর সঙ্গী, কিন্তু আদৌ কি উপরওয়ালাও চান যে আমরা অমর সঙ্গী হব? আচ্ছা, আর তুমি যদি বিক্রমকে জিজ্ঞেস করো, যদি আমি বিক্রমকে জিজ্ঞেস তাহলে আমি বলবো যে
এই তো জীবনে এতগুলো প্রেম হলো, মানুষের সঙ্গে হলো এত প্রেম, কোনোটাই তো টেকাতে পারিনি। তাহলে একটা এবার একটা ভূতের সঙ্গে প্রেম করে দেখি, ইউ নেভার নো, হয়তো এটা টিকে গেল। তাহলে আমরা সারা জীবনের জন্য একসঙ্গে বা সারা মরণের পরেও একসঙ্গে থেকে গেলাম। আমি আমার অমরসঙ্গী খুঁজে পেলাম। আসলে কারেক্ট, এটা একটা ভালো। আমি শুনেছি ভূতেরা নাকি ঘোস্ট করে না, ওই ঘোস্টিং হয় না আজকের জেনারেশনে। ঠিক ঠিক। ভূতেরা কি পজেসিভ হয়? দেখ এই ভূত তো পজেসিভ, এই ভূতটা পজেসিভ না, জয়ী ভূত খুব পজেসিভ, বড় ওই পজেসিভনেসের মধ্যে একটা মিষ্টত্ব আছে, ঠিক ওইটুকু তো প্রেমের পার্ট থাকা উচিত। এইজন্যই অমরসঙ্গী হয়ে গেছে, এইজন্যই অমরসঙ্গী। না এই অমরসঙ্গী কথাটা মানে বলতে বলতে যেটা হয় যে আমরা অমরসঙ্গী বলতেই আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানে সামনে দেখে ফেলি, মানে ভিজুয়ালাইজ করে ফেলি। মানে সেই সময় বোধহয় 20 সপ্তাহ 25 সপ্তাহ ধরে সিনেমাটি চলেছিল বিভিন্ন জায়গায় জায়গায়, মানে এত ফেমাস। আর আমি বলছিলাম খানিকক্ষণ আগে যখন সবার সঙ্গে কথা বলছিলাম যে তখনকার দিনে বিয়ের ক্যাসেটগুলোতেও পার্মানেন্ট একটা গান থাকতো। এইবার কি হচ্ছে না, দুজনে উড়ে উড়ে আসতো বিয়ের ক্যাসেটগুলো, এই পাশ থেকে আসতো এই পাশ থেকে আসতো, নিয়ে ওটাকে একটা লাভ সাইনের মধ্যে মার্চ করিয়ে দেওয়া হতো, আর ব্যাকগ্রাউন্ডে ওই গানটা চলছে। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার ইত্যাদি ইত্যাদি। ক্লিশে লাভটা না আমি খুব মিস করি, কিন্তু ক্লিশে প্রেমটা মানুষ ভুলে গেছে, ভুলে গেছে তো একটা সারল্য আছে না তার মধ্যে, অদ্ভুত সেই জিনিসটা কিন্তু এখনো খুব ঈর্ষণীয়, মানে আমার খুব ঈর্ষা হয়। এখন সবকিছু খুব পারফেক্ট, ঠিক সবকিছু খুব সব খুব পারফেক্ট, সবকিছু পারফেক্ট না হলে মানুষ থাকতেও চায় না। হ্যাঁ, পারফেক্ট কি কিছু হয় রে? পারফেক্ট আবার কি, পারফেক্টের সংজ্ঞাটা কি? পারফেক্টটা তো কোনো সংজ্ঞাই নেই, আমরা সবাই তো ইমপারফেক্ট, মানুষ হিসেবে, প্রেমিক হিসেবে, সবটাই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে দেখো নামটা এক হওয়ার জন্য হয়তো তোমাদের সিনেমাটার নামের একটা বিশেষ কারণ রয়েছে, কিন্তু এই নামটা এক হওয়ার জন্য কোনো ক্ল্যাশ বা কোনো আলাদা বিশেষ সুবিধা এই এই জায়গাগুলো কি আসছে? মানে পরিচালক ক্ল্যাশটা একেবারেই নেই, কোনো ক্ল্যাশ নেই, ভালোই আছে বেশ। তো এই নামটার বাঙালি অডিয়েন্সের মনের মধ্যে একটা আলাদা করে জায়গা আছে, ব্র্যান্ড, এই সিনেমার নামটা একটা ব্র্যান্ড একদম, এবং তার একটা প্রচন্ড স্ট্রং রিকল ভ্যালু আছে ওই সময়কার ওই জেনারেশনের মানুষদের কাছে। তো আমার তো মনে হয় যে তারা যখন অমরসঙ্গী নামটা শুনবে একটা কিউরিওসিটি জাগবে যে কি হচ্ছে, যে আমরা কি 1987 সালের বুম্বাদার ওই সিনেমাটাকে রিক্রিয়েট করছি নাকি এটা নতুন গল্প। আমার মনে হয় সেইটা ওয়াজ দ্য ইনিশিয়াল কিউরিওসিটি যখন আমাদের টিজার বের হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করেছে অমরসঙ্গীর গানটা আছে তোমাদের, আমি বললাম যে সিকুয়েল কিনা অনেকেই ভাবছে, হ্যাঁ না গানটা ভেবেছে ইউজ করে, কিন্তু গানের তো একটা খুব বড় একটা রাইটের ব্যাপার থাকে, সেটা খুব এক্সপেন্সিভ। বুম্বাদা কি বললো? বুম্বাদা খুব খুশি, অনেক ভালোবাসা দিয়েছে, অনেক আশীর্বাদ করেছে, আমাদের ট্রেলার লঞ্চে এসেছিলেন, এসে বলে গেছেন যে এতদিন তোমরা 1987 সালের অমরসঙ্গী নিয়ে যত আলোচনা করেছো, প্রিয় মানুষ আমার, খুব ভালো থাকিস বিক্রম, নামটা ডোবাস না, এটা বলে গেছে। আমার নাম ডোবাস না, কিন্তু দায়িত্বটা আরেকটু বেড়ে গেছে তার মানে, এটা একটা ফ্যাক্ট। বুম্বাদা তো আমাদের, আর বুম্বাদাকে একদিন জিজ্ঞাসা করেছেন একজন সাংবাদিক যে বুম্বাদা তোমার প্রেম মানে তুমি কি রকম আর কি, মানে পজেসিভ কিনা, আর বুম্বাদাকে তো এইসব প্রশ্ন করার খুব একটা কিছু কারণ হয় না, তো এই কারণে সে এবার ভেবেছে যে এই ফাঁকে এটা যদি করে নেওয়া যায় সুযোগ। বুম্বাদা তখন বলছে আমি কঠিন প্রেমিক, আমাকে এইসব জিজ্ঞাসা করো না, এইসব জিজ্ঞেস করিস না। সরি বুম্বাদা। আচ্ছা, বাট উই লাভ ইউ বুম্বাদা। বুম্বাদা জানেও এটা। আমি কালকে রাত্রে লিখে পাঠিয়েছি যে কালকে সিনেমা রিলিজ করছি দাদা, এন্ড দাদা ইজ নট ইন টাউন, শহরে নেই, যে তুমি আসতে পারবে না, অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ পাঠিও, সিনেমাটা হিট করাতে হবে আমাকে। একদম, আমি বিশ্বাস, আমি জানি অলরেডি যে অনেকেই দেখছে ইতিমধ্যে, মানে এই রিভিউগুলো আসছে। আচ্ছা, আমি একটু সোহিনীর কাছে এই কারণে যেতে চাইছি যে সোহিনী, আমরা না তোমাকে সবসময় একটু কঠিন চরিত্রে দেখেছি। সত্যি গো, আমার এটা ফ্যাক্ট, কঠিন সময় একজন প্রতিবাদী নয়, প্রতিবাদী নয়, টিচার না হলে লয়ার, একদম এরকম একটা সব সময়, মানে বিভিন্ন সিনেমা, মানে আমার মন্দারের কথাও মনে পড়ছে খুব রিসেন্ট। হ্যাঁ হ্যাঁ, রাইট। সেখানে মানে খুব কঠিন, মানে চরিত্রগুলো একদম ফুরফুরে, যে চরিত্র ব্যাপারটা, এই ফুরফুরে ব্যাপারটা একবার বিবাহ ডায়েরিজে আমি করেছি, বিবাহ ডায়েরিজে আছে কিছুটা, কিন্তু বাকিটা ফুরফুরে ব্যাপারটা খুব কম দেখেছি। তাহলে তুমি বলছো যেটা ফুরফুরে হয়েছিল সেটা কিন্তু সিনেমাটা হিট করেছিল, খুব চলেছিল, মানুষ দেখেছিল, বিবাহ অভিযান হিট করেছিল, মানুষ খুব। তাহলে আমার হিসেব বলে যে সোহিনীর এই ফুরফুরে বিষয়টা আমাদের অডিয়েন্সের খুব প্রিয়, যেটা অমরসঙ্গীতেও আছে। না, আমার পয়েন্ট এটাই যে ফুরফুরে ব্যাপারটা চ্যালেঞ্জিং না, বেশ একটা ভালো লাগার জায়গা, যে না আমি একটা অন্যরকম কিছু করার একটা অপরচুনিটি পাচ্ছি, যে ফুরফুরে একটা প্রেম, ফুরফুরে একটা প্রেম। হ্যাঁ, মানে ওটা না কি বলতো, মানে ধরো আমি এমনিতে খুবই টকেটিভ আর কি, সবসময় কথা বলি আর হাত পা নেড়ে কথা বলি আর কি, তো সেরকম চরিত্র আমার হাতে গুনে আমি বলতে পারি। আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে রূপকথা নয় বলে আমি একটা ছবি করেছিলাম, সেখানে আমার একটা চরিত্র ছিল অতনুদার, হ্যাঁ হ্যাঁ, একটা সমাপ্তির মৃন্ময়ী আর কি, যে বিয়ের পরেই কথায় কথায় পালিয়ে যায়, আর মানে সে এরকম, মানে খুব মজা লেগেছিল ওই চরিত্রটা করতে। ঠিক আছে,
আর ওই রকম একটা করেছিলাম। তারপর বিবাহ ডায়েরিজ, খানিকটা বিবাহ অভিযানে একটা আর কি একটা কমিক রিলিফ ছিল, ঠিক আছে। আর বিবাহ ডায়েরিজে সারাক্ষণ ঝগড়া করছে, এই করছে, তুমি কেন এটা হলো, এই করলে হিসু করে কেন হাত ধোনি, এরকম একটা ব্যাপার ছিল। আর তারপরে আবার এই অমর সঙ্গীতে আর কি, যে আমি যেরকম যেভাবে কথা বলতে চাই, যেভাবে কথা বলে, প্রত্যেকটা মানুষের তো কিছু শব্দ চয়ন থাকে, ঠিক আছে, তো একটা নেচার থাকে যে আমি যখন কথা বলি আমি এই শব্দগুলো বারবার করে রিপিট করি, ঠিক আছে। তো আমাদের অজান্তেই সেটা আমরা করি আর কি। তো এই যে এই ধরনের, এবার আমি আমার তাই জন্য এখানে যে চরিত্রটা রয়েছে সেখানে এই স্কোপটা ছিল বলে আমি স্ক্রিপ্টেও খানিকটা নিজের মতো করে স্ক্রিপ্টটাকে নিজের মতো করে, মানে একটা স্ক্রিপ্টের খাঁচা তো আছে, সেই খাঁচাটাই নিজের খানিকটা শব্দ, নিজের খানিকটা লাইন দিয়ে, ডিরেক্টরের অবশ্যই অনুমতি নিয়ে, ঠিক আছে, সেটা করে আমি আর বিক্রম কথা বলে ওই জিনিসটা করেছিলাম। তো সেইটা করার স্কোপ থাকে, সেটা সব চরিত্রে থাকে না। তুমি যে ধরো মন্দারের চরিত্রটা বলছো, ওটা তো একটা ওই স্ক্রিপ্টের বাইরে আমি বেরোতে পারবো না, একদম আমাকে যেটা প্র্যাকটিস করেছি, যেটা আমার হোমওয়ার্ক, আমাকে ওটা নিয়ে। কিন্তু এখানে অনেক ইম্প্রোভাইজ করার জায়গা ছিল, কারণ চরিত্রটা আমার মতো করে আর কি অনেকটাই, ঠিক আছে। তো সেই জন্য সেটা মজা লাগে, করতে মজা লাগে মাঝে মাঝে। না এখানে ডিরেক্টরের কথা যেহেতু এলো, মানে ডিরেক্টরের সঙ্গে কাজ করতে দিব্য সুবিধা হয়েছে তো নাকি? দিব্য ছেলে খুবই ভালো আর কি, দিব্য খুব মজার ছেলে, কিন্তু মানে ওর সেন্স অফ হিউমারটা খুব স্ট্রং, খুব ঠান্ডা। যে ধরো আমাদের ফ্লোরের মধ্যে চূড়ান্ত একটা অশান্তি হচ্ছে আর কি, যে কিছু একটা হচ্ছে, আর ডিপার্টমেন্ট কাজ করছে, ডিওপি ডিরেক্টর না, ডিওপি আর প্রোডিউসার ঝগড়া করছে, ডিওপি আর প্রোডিউসারের ঝগড়া হচ্ছে, এত সময় কেন লাগছে, লাইট করতে হ্যান ত্যান হচ্ছে, ডিরেক্টর পাশ দিয়ে গান গুনগুন করতে 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 ঘুরে বেড়াচ্ছে টিক 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 টিক। বাট তুমি দেখবে শেহওয়াগের নানান ইন্টারভিউ আমরা দেখেছি যে যত কঠিন বোলার হতো ও তত নাকি পুরোনো দিনের গান গুনগুন করতো। আমার দিব্যকে দেখে না অদ্ভুতভাবে সেটা মনে পড়ছে যে যত কঠিন সিচুয়েশন তত দিব্য গান গুনগুন করছে, ঘুরে বেড়াচ্ছে, বাজে জোক ক্র্যাক করছে আমাদের সামনে এসে, খুব রিল্যাক্সড। হ্যাঁ, কিন্তু এটা কিরকম হলো যে আগে সরস্বতী পূজায় পারিয়া আর এই সরস্বতী পূজায় ভূতনির সঙ্গে প্রেম? না আমি কিন্তু ভূতকে খোঁটা দিচ্ছি না, বারবার করে ভূত বলে কিন্তু আমি খোঁটা দিচ্ছি না। পরে সরস্বতী পূজা থাকবে, কিছু না কিছু তো থাকবেই। বাট হ্যাঁ, আমার মনে হয় যে প্রত্যেকেরই কোনো একটা ফেজে ছবি এলে কিছুটা লাক, কিছুটা অডিয়েন্সের ভালোবাসা, কিছুটা ছবির মেরিট, সবটা মিলিয়ে না তাদের ভালো যায়। তো আগের বছর পারিয়া এসেছিল, আমার জন্য খুব ভালো গেছিল। পারিয়া হ্যাজ বিন দ্য টার্নিং পয়েন্ট ফর মাই ফিল্ম ক্যারিয়ার। আমি বিশ্বাস করি যে আমি সিনেমা করতে শুরু করার পরে যে ছবিটার জন্য সব থেকে বেশি আলোচনায় থেকেছি, ভালোবাসা পেয়েছি, সেটার নাম পারিয়া। এবছর অমর সঙ্গী। পারিয়ার গল্পটা খুবই ইউনিক, এরকম চরিত্রটাও আমি জানি না, মানে এরকম বিষয় নিয়ে কথা ছবি হয়েছে না, ওটা ভারতবর্ষে কোনোদিন হয়নি। ইনফ্যাক্ট আমরা পারিয়া ধর রিমেক রাইটস নিয়ে কথা বলছি অন্যান্য ভাষার সঙ্গে, কিছু দক্ষিণী ভাষা, একজন মারাঠি প্রডিউসারের সঙ্গে, তো তাদের সঙ্গেও আলোচনার মাধ্যমে এটাই উঠে আসে যে এইরকম গল্প আমরা এর আগে কোনোদিন কোনো ভাষায় বলতে দেখিনি ভারতবর্ষে। তো যেখান থেকে পারিয়া ইজ ভেরি ইউনিক। এবার অমর সঙ্গীর ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটা এমন গল্প বলতে চাইছি যে গল্পটা বাংলায় প্রত্যেকদিন মানুষ বলে না বা শোনে না বা দেখেনি, এবং খুব মজার সিনেমা। ডিফারেন্স হচ্ছে আগেরটা খুব গম্ভীর সিনেমা ছিল, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুব ভায়োলেন্ট। হারিয়ে যাস না, ফেরত ও ভিজুয়ালাইজ করছে, আমার মনে হয় পারিয়া কোনো একটা সিন ভিজুয়ালাইজ করার চেষ্টা করছে। আমি একটা জিনিস ভাবছিলাম আর কি, এটা একেবারে মিষ্টি প্রেম, মানে সম্পূর্ণ। পারিয়া নিয়ে এখন আর কথা বলা যাবে না, এটা বেরিয়ে তোকে বলছি বিষয়টা। এবং ভূতের সঙ্গে প্রেম ব্যাপারটা কিন্তু আমরা দেখিনি, মানে আমার মনে পড়ছে না কোনো বাংলা সিনেমায় ভূতের সঙ্গে একটা জমজমাটি প্রেম হচ্ছে। ভূতের সঙ্গে আমরা মানে গান গাইতে দেখছি, মানে ভূত ক্যারেক্টার এবং একজন মানুষ তারা গান গেয়ে গিয়ে প্রেম করছে। ভূতের ভবিষ্যতে ছিল, কিন্তু ভূতের ভবিষ্যতে সবাই ভূত ছিল। আর এটা তো আউট অ্যান্ড আউট প্রেমের গল্প একটা, আমরা তো একটা লাভ স্টোরি বানিয়েছি, এটা ইটারনাল প্রেমের গল্প, যেটা দেখে যে প্রেম, যে ভালোবাসা আজকের দিনে আর নেই, হারিয়ে গেছে। যে সারল্যর কথা আমরা বলছিলাম, আমার মনে হয় যে মানুষগুলোর একেবারে প্রেমের উপর থেকে যাদের মধ্যে আছে তারা আবার কিন্তু বলবে যে হ্যাঁ আপনার মধ্যে নেই, আমার মধ্যে আছে, কম, আগের থেকে অনেক কম। আমার মনে হচ্ছে অমর সঙ্গী যেরকম সিনেমা বা মানুষ দেখে যে কথাগুলো বলছেন, যে তাদের না আবার একটা খুব সরল প্রেম করতে ইচ্ছে করবে, এইটা একটা ভালো জিনিস। যে কলকাতার আনাচে ঘুরে ঘুরে একটু সুন্দর মিষ্টি একটা প্রেম করা। হ্যাঁ, আর এমনিও কলকাতায় তো এখন আনাচে কানাচে প্রেম করার জায়গার একটু অভাব। আমরা বলছি যারা সত্যি প্রেমে পড়তে চান বা প্রেমে পড়েছেন, তারা আপনারা আসুন সিনেমা হলে, জয়ীকে দেখুন, অনুরাগকে দেখুন, তাদের লাভ স্টোরির মাধ্যমে নিজেদের প্রেম আবার খুঁজে পান। আমার মনে হয় আমাদের তো খুব ভালো লাগবে সেটা হলে। রাইট। আচ্ছা, আমার একটা খুব ইন্টারেস্ট, এই বিভিন্ন যখন আমরা হরর ফিল্ম দেখি তখনও আমার মনে হয় যে যখন এটা শুটিংটা চলছে, এই শ্যুটগুলো যখন হচ্ছে, এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা কিছু যখন শ্যুট হচ্ছে, মানে আমি যখন দেখছি আমার ভয় করছে, কিন্তু যারা ওখানে কাজটা করছে তখন সিচুয়েশনটা কিরকম হয়, মানে আমি কি বোঝাতে পারছি আমার প্রশ্নটা? মানে আমার দেখে মনে হচ্ছে
খুব আর কি অনেক কিছুই হয় মানে একটা সিনে যেরকম আছে যেখানে আমি থাকবো ক্যামেরার পেছনে মানে একটা টেকনিক্যাল ব্যাপার এটা, যে ও একটা ঘরের মধ্যে ঘুরছে, আমি সাডেনলি ওর সামনে ঢক করে চলে আসবো। এবার ধরো পুরো ঘরটাতেও এই ঘরটার মধ্যে ঘুরছে, এবার আমাকে তাহলে আমার পজিশনটা কোথায় হবে? আমার পজিশনটা হবে ক্যামেরার পেছনে, মানে ডিওপির সাথে সাথে আমাকে, মানে ক্যামেরা কাঁধে রয়েছে, আমাকে ডিওপির সাথে সাথে ঘুরতে হচ্ছে, কেন পুরো ঘরটাই তো ট্রাভেল করছে এইভাবে ক্যামেরা নিয়ে, তো কোথাও আমার থাকার জায়গা নেই, কোথাও আমি থাকতে পারবো না, আমাকে একদম পিছনেই ঘুরতে হবে, পিছনেই ওর সাথে সাথে ঘুরতে হচ্ছে। এবার ও একটা জায়গাতে এরকম করবে, আমাকে ওর সামনে এরকম করে চলে আসতে হবে, যেটা দেখে ও করে চিৎকার করবে, এরকম একটা সিন আর কি। ওটা আমরা ট্রেলারে দেখেছি বোধহয়, ট্রেলারে তার একটা অংশ, ট্রেলারে একটা অংশ আছে। এবার ওটা কিছুতেই হচ্ছে না, কোনো না কোনো সময় আমার এটা দেখা চলে, মানে আমি আগে চলে আসছি, এইটা হচ্ছে টাইমিং, সেই নিয়ে আর কি একটা চলো রিফ্লেকশনে চলে আসছে, হঠাৎ ঘরে আয়না রয়েছে, কি একটা জানলার কাঁচ রয়েছে, তার রিফ্লেকশনে আমি চলে আসছি, বা ডিওপি নিজেই চলে আসছেন আর কি, ঠিক আছে। তো সেই সব নিয়ে তো সারাক্ষণ মানে ভূতের, মানে আমি এর আগে একটা ভূতের ছবি করেছি সব ভূতুরে আর কি, মানে সেটা একটু সিরিয়াস ভূত আর কি, ঠিক আছে। তো তখন আর কি আমি দেখেছি যে ভূতের ছবি করতে গিয়ে ওটা খুব চাপ হয় আর কি, কারণ সবাই তো ইয়ার্কি মারছে, ঠিক আছে, ওখানে ওগুলো তো পরে সাউন্ড এবং অনেক কিছু দিয়ে তো ভূতের একটা সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট ভূতের ছবিতে, ঠিক আছে। সাউন্ডটা তুমি অফ করে দাও, তাহলে দেখবে তোমার ভয়টা পাবে না, শুধু ভিজুয়ালি কিন্তু ভয়টা হয় না। এবার এই যে জিনিসগুলো যখন আমরা শুটিংটা করছি তখন তো আর ওই সাউন্ডটা থাকছে না, তখন তো উইদাউট সাউন্ড আমরা শুটটা করছি, তখন আর কি খুব মনে হয় যে মানে এটা ভয়, কিন্তু নিজেই পরে দেখি যখন ছবিতে নিজেরই করা কাজ, তখন বেশ ভয় লাগছে। তো কিন্তু করার সময় এতটা ভয় লাগে না, করার সময় ওটাই মানে একটা অ্যাক্টিং এর প্র্যাকটিস, ওটাই আর কি, যে ওটা তোমাকে ক্রিয়েট করতে হবে আর কি। আচ্ছা, কোথাও শুট করতে গেছো, কোনো বাড়িতে, কোনো পুরনো বাড়ি হোক, বিভিন্ন জায়গায় তোমরা যাও, বিভিন্ন জেলায় হতে পারে, শহরের বাইরে, দেশের বাইরে হতে পারে, মানে কোনো ভৌতিক এক্সপেরিয়েন্স হয়েছে কখনো কারো? এটা কিন্তু অনেকে বলে, অনেকের। আমার তো মনে হচ্ছে যে বাড়িটা আমরা শুট করেছি অমর সঙ্গীরই একটা গোটা পোর্শন, সেই বাড়িটাতেই একটু অল্প তো ভূতের বেশ মানে বিষয় ছিল আর কি, একটু এলিমেন্ট, অদ্ভুত অদ্ভুত জিনিস হতো, হ্যাঁ একটুখানি, যে দরজা হয়তো বন্ধ হয়ে যেত, লক হয়ে যেত, এইসব মনে হয়। ওই আগেও দু একটা ইন্টারভিউতে বলেছে এরকম কিছু হতো। আরে আমার মনে, আচ্ছা আমার মনে হতে পারে না কোনো কিছু, সব তোরই মনে হতো, ভয় পায়, হ্যাঁ সবেতেই বেশি ভয়। আমার ভূতে ভয় খুব, মানে আমি সত্যি ভূতে ভয় পাই, যে আমার যদি রাত্রিবেলা কেউ একটা ভূতের সিনেমা দেখিয়ে দেয়, ভূতের সঙ্গে প্রেম করা হলো না, না এটা তো মিষ্টি ভূত, আমার তো ভয় লাগে স্কেরি ভূত। অনুরাগ পেরেছে, বিক্রমের হলো না, না বিক্রমেরও হতে পারে, আমি সেটাই বলছি, মিষ্টি ভূত তো সে তো আমাকে গার্ড করে রাখবে না, সে অন্য যারা ধরো ভয়ানক ভূত আছে তাদের থেকে আমার সুরক্ষা দেবে, আচ্ছা সে আমার বডিগার্ড হবে, আমার প্রেমিকা হবে, অফকোর্স, কেন হবে না। আচ্ছা, আমরা বিক্রম বেতাল শুনেছি, মানে বিক্রমের কাঁধে বেতাল থাকতো, কিন্তু বিক্রম যেভাবে সোহিনীর কাঁধে চেপে পড়েছে, এই পোস্টারটা আমার দারুণ লেগেছে, তাই না? আমার খাসা লেগেছে পোস্টারটা, মানে এটা কিভাবে হলো, মানে তুমি ক্যারি করতে সিরিয়াসলি পারবে? দেখাবো একবার, এই হবে ওর এইখানে ওর প্রচন্ড গায়ে জোর, আর ও খুবই হালকা, আর আমি তো আমি হালকা একটা মানুষ। আমাকে একজন বলছে লাস্টে দেখবো। শোন, এই পারিয়া 2 এর জন্য আবার ট্রান্সফরমেশন শুরু করতে হবে, ওইটার পরে একবার পিঠে নিস। আচ্ছা ওটা দেখতে চাই, ঠিক আছে, ওটা দেখতে চাই আমি, কত জোর তোর গায়ে। ও আচ্ছা, মানে আরেকটু চেহারা, হ্যাঁ যেরকম পারিয়ার জন্য ধরো একখানা ওই গোটা ট্রান্সফরমেশন করতে। ও এত রোগা, আমার তো শুটিং আমাকে না খেয়ে থাকতে হচ্ছে ওর পাশে, আর আমার তো হচ্ছে একেবারে, হ্যাঁ দেখতেই পাচ্ছ আর কি, হ্যাঁ তো সেখানে ওর পাশে আমাকে যদি মোটা লাগে কি অসুবিধা বলো তো, আমাকে তো শুটিং এ না খেয়ে থাকতে হচ্ছে। ও এত রোগা বলছে, আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের তো রোগা থাকতেই হয়, একটু মোটা হলেও ক্যামেরায় অনেকটা মোটা লাগে, অপশন নেই না, কি করব? বলি আমি একটু মোটা, ওর তো আমি মোটা বলি না, তার মানে কি তুমি কন্ট্রোল করছো না, নাকি মানে খেতে ভালোবাসো? খুব খেতে ভালোবাসি যে এমনটা নয়, কিন্তু আমার স্ট্রাকচারটাই খুব আর কি চওড়া আর কি, মানে খুব, আর আমি কখনোই খুব ছোটবেলা থেকেই রোগা নই, যে একটা হয় না যে রোগা প্যাংলা আহারে, ঠিক আছে, এই ব্যাপারটা আমার মধ্যে নেই আর কি কখনো। মোটাও না, এটা ওর মাথার মধ্যে আছে, কেউ কে বুঝিয়েছে আমি জানি না, এই যে নিজেকে মোটা মোটা বলে একখানা সেফগার্ড করার চেষ্টা করে। তো বলো, এই যে তুই একটু প্রশংসা করলি আমার, একদমই রোগা মোটাটা প্রশংসা নয়, মিষ্টি, ওর মধ্যে একটা লালিত্য রয়েছে, একটা মিষ্টত্ব রয়েছে, সেটা তো সুন্দর, খুবই মিষ্টি। আর বাঙালিদের মধ্যে একটু লালিত্য না থাকলে খারাপ লাগবে দেখতে, তো খুব চোয়ারে বাঙালি, ভালো লাগে কি দেখতে? আমার তো ভালো, আমার জানি আমি তোর, ঠিক আছে ঠিক আছে, পার্সোনাল কথাবার্তা বলবি না এখানে এসে। আচ্ছা, সোহিনীকে তো জিজ্ঞেস করতে পাচ্ছি না, কিন্তু যখন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আবহাওয়া চলছে, তখন তোমার প্রেমটা নিয়ে তো একটু আলোচনা, একটু চর্চায় থাকাই যায়। আরে ওকে, না আমি কালকে থেকে এই কথাটা বলেছি যে আমরা ব্যক্তিগত কথা বলার জন্য এখন টাকা নিচ্ছি। এখন ব্যক্তিগত কথা তো বলার নেই কিছু, ঠিক আছে, অফ ক্যামেরা হয়ে যাবে না সেটা না, বাট ওর তো আমরা সবাই জানি অবভিয়াসলি ওর জীবনে আমার এখন কি অসুবিধা বলো, আমি এখন যে কোনো ইন্টারভিউতে যাচ্ছি সবাই অমর সঙ্গী নিয়ে কথা বলছে, তা আমি কি বলবো, আমার তো খাতায় কলমে হয়ে গেছে বিষয়টা, আমি কি বলবো, আর কিছু বলার সুযোগ আসছে না, কিছুই বলার সুযোগ আসছে না। না না, আমি তো আমার কিছু সিনিয়ররা আছেন খুব পছন্দের, আমি দেখছি যে তারাও বিয়ে টিয়ে করছে না, আমারও বিয়ে নিয়ে ভাবা উচিত না এক্ষুনি, তো ঠিক আছে
অসুবিধা নেই। না তুমি বিয়ে না করলে অনেক মেয়েরই ভালো লাগবে। আমি বিয়ে না করলে আমার মায়ের ভালো লাগবে না, এটা একটা সমস্যার বিষয় আর কি। আচ্ছা আমি একটা না সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাইছি। দেখো বাংলা সিনেমা হচ্ছে, প্রচুর ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। একটা সমস্যা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি আমার নিয়ারেস্ট যে হলটা, সেই হলটায় আমি সিনেমাটা পাচ্ছি না, মানে সেই হলটায় আমি সিনেমায় দেখতে যেতে পারছি না এই কারণেই যে কারণ সেই হলটায় আসেনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টিপ্লেক্সগুলোতে আসে। মনে হয় না যে এই সমস্যাগুলো একটু সমাধানের দরকার রয়েছে? এইটা না একটা আমার কাছে এটা নিয়ে একখানা ডিটেইলড বক্তব্য রয়েছে। কারণ এই যে ধরো সিনেমা এবং সিনেমার ব্যবসা, এই পুরো বিষয়টা তো একটা বৃত্তের মতো চলে, যে একটা সার্কেল আছে এটা পুরো, যে একজন প্রডিউসার তিনি টাকা ইনভেস্ট করছেন, লগ্নি করছেন, আমরা সিনেমা বানাচ্ছি, সিনেমা রিলিজ হচ্ছে, সে সিনেমার একটা ব্যবসার দিক আছে, যে ব্যবসার দিকের থেকে হল ওনাররা, এক্সিবিটাররা, ডিস্ট্রিবিউটাররা এবং সিনেমার প্রডিউসার তারা সবাই টাকা রোজগার করেন বা তাদের আর্নিং সেখান থেকে আসে। বাংলা সিনেমা যখন ভালো চলে তখন তাদের চালাতে কোনো অসুবিধা নেই। হতে পারে যে হয়তো শুরুর দিকে কম হল পেয়েছি আমরা, পরবর্তীকালে জেনে সিনেমার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে, তখন আরও হলের সংখ্যা বাড়ে। এটা আমিও আমার নানান সিনেমাতে দেখেছি, পাড়িয়ার ক্ষেত্রে দেখেছি, শহরের উষ্ণতম দিনের ক্ষেত্রে দেখেছি। আমি আশা রাখছি যে আমরা যেভাবে শুরু হয়েছে আমাদের যাত্রা অমর সঙ্গীরও, তাতে অমর সঙ্গীর ক্ষেত্রে একই জিনিস দেখবো। বাট তুমি যেটা বলছো যে ধরো প্রত্যেকের বাড়ির কাছে যে হলটা আছে সেটায় শো পাওয়া, ভালো শো পাওয়া, সেটা দরকার ডেফিনেটলি। কিন্তু একসঙ্গে যদি একই দিনে আমরা 3টে 4টে 5টা সিনেমা রিলিজ করি, সবসময় সেটা এক্সিবিটারের পক্ষেও সম্ভব না। এটা না কাউকে ব্লেম করে লাভ নেই, আর এটা অন্য প্রডিউসারদেরও ব্লেম করে লাভ নেই। সরস্বতী পুজো, তাদের মনে হচ্ছে এই ডেটটা ইউটিলাইজ করা উচিত। ক্রিসমাস, আমাদের মানে ক্রিসমাসে বাংলা সিনেমা ভালো ব্যবসা করে, বা পুজো, তখন তো মাল্টিপল বাংলা সিনেমা রিলিজ করবেই। হ্যাঁ, ওই সময় এবং তার সঙ্গে ধরো অন্য ভাষা সিনেমাও থাকে, হিন্দি সিনেমা থাকে, ইংরেজি সিনেমা থাকে, সুতরাং একটা কম্পিটিশন হয়। এবার দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে যে বাংলা সিনেমার ক্ষেত্রে, মানে বাংলা ভাষা সিনেমার ক্ষেত্রে যেরকম অন্য আরও বেশ কিছু রাজ্যে আমরা দেখেছি যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে কিছু প্রাইম টাইম শোজ ওখানকার যেটা লোকাল ভাষা তাদের জন্য রিজার্ভ করে রাখা হয়। সেই জিনিসটা যদি কোনো সময় ঘটে, আমার থেকে এই ব্যাপারে মন্তব্য করার মতন আরও অনেক মানুষ আছেন যারা আমার সিনিয়র, যারা এই ব্যাপারটা আমার থেকে বেটার বুঝবেন, তারা বলতে পারবেন হয়তো যেটা হতে পারে বা কিভাবে হতে পারে। বাট আমার মনে হয় সেরকম কিছু হলে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার জন্য একটু উপকার হবে, যে আমরা এমন কিছু শোজ রিজার্ভ করতে পারবো যেখানে অডিয়েন্স এসে ওই সিনেমাটা দেখতে পারবে। নাহলে অনেক সময় কি হয় যে আমি হয়তো বিকেলবেলায় ফ্রি হলাম, আমি এই সিনেমাটা অমর সঙ্গী দেখতে চাই, কিন্তু আমার কাছের হলে দুপুর 2টোর শো আছে, হয়তো দেখতে পেলাম না, আমি অন্য কিছু দেখে নিলাম, সন্ধ্যেবেলা হয়তো একটা হিন্দি সিনেমা ছিল সেটা দেখলাম। এবার এই একটা অদ্ভুত সার্কেল, তো এটা সর্ট আউট করতে গেলে আমাদেরও কনসিস্টেন্টলি এমন সিনেমা বানিয়ে যেতে হবে যেটা একটা ব্রডার অডিয়েন্স দেখতে চায়, আর ব্রডার অডিয়েন্স কিন্তু এসে এন্টারটেইনড হতে চায় একদম। অ্যাট দ্য সেম টাইম বাঙালি অডিয়েন্সের একটা ইন্টেলেক্ট রয়েছে, আমাদের সেটাও বুঝতে হবে যে আমাদের অডিয়েন্স ইন্টেলিজেন্ট অডিয়েন্স, সুতরাং আওয়ার ফিল্মস হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট ইয়েট এন্টারটেইনিং। এই কম্বিনেশনটা বাংলা সিনেমার ক্ষেত্রে গত 10 বছরে কম্প্যারেটিভলি কম হয়েছে বলে আমার বিশ্বাস। হয়নি তা না, কম হয়েছে। এটা যদি সংখ্যা একসঙ্গে ব্যালেন্স হয়নি, ইন্টেলিজেন্ট অ্যান্ড এন্টারটেইনিং, এই বিষয়টা যদি আমরা ক্র্যাক করতে পারি অন আ রেগুলার বেসিস, রেগুলার ইন্টারভেলে এমন সিনেমা এলো যেটার বুদ্ধিদীপ্ত মনে হবে কিন্তু যেটা এন্টারটেইনিংও মনে হবে, তাহলে হয়তো আমরা বাঙালি অডিয়েন্সের একটা বড় অংশকে কেটার করতে পারবো। এবং সেটা কনসিস্টেন্টলি হতে থাকলে বাঙালি অডিয়েন্সও কনসিস্টেন্টলি বাংলা সিনেমা দেখতে হলে আসবে। এই মুহূর্তে যেটা ধরো পকেটে হচ্ছে, যে পুজোর সময় একটা বহুরূপী প্রচণ্ড ভালো ব্যবসা করছে, বা ক্রিসমাসের সময় খাদান খুব ভালো ব্যবসা করছে, বা আগের বছর আমার পাড়িয়া খুব ভালো ব্যবসা করেছে, তো এইগুলো তো একটা পকেটে হচ্ছে, সরস্বতী পুজো, দুর্গা পুজো, ক্রিসমাস, ওইভাবে। এটা কনসিস্টেন্টলি হতে হলে সারা বছরে আমাদের এমন ছবি আনতে থাকতে হবে যেগুলো ইন্টেলিজেন্ট কিন্তু এন্টারটেইনিং বলে আমার বিশ্বাস। রাইট, খুব সিনেমা স্ট্রং একটা পয়েন্ট। না এই যে সবসময় বলা হয় না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আরে আমার ভাষার সিনেমা আমি জোর করে পাশে কেন দাঁড়াবো? মানে আমি দেখবো, মানে আমি ভাই জমিয়ে দেখবো, আমি মানে এই অনুভূতিটা খুব দরকার। সিনেমা বিষয়টাকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট বলে আমার মনে হয় আমরা এটা শুধুমাত্র একটা খাঁচার মধ্যে আটকে দিচ্ছি। এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট তো অবশ্যই, ক্রিকেট খেলা কি শুধু এন্টারটেইনমেন্ট? ক্রিকেট খেলা একটা জীবন যাপন। ফুটবল খেলা বলে যে একটা শিশুর ফুটবল খেলাটা খুব দরকার, হ্যাঁ, মানে মাঠে ওই যে আমি দৌড়চ্ছি, একটা টিম ওয়ার্ক, এটাতে আমার মানসিক শারীরিক গঠন তো আছে, আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য খেলাধুলো করা ভালো, মানসিক গঠনের জন্য খুব ভালো। আমি যে আমার যে একটা সারা জীবন একটা বাঁচতে হবে 70 বছরে, আমার তো রসদ চাই। শুধুমাত্র তুমি কাজ করবে, খাতায় কলমে কাজ করলে
একটুখানি জীবনযাপন করলে, একটা বিয়ে করলে, সন্তান হলো, আর তুমি ঘুমো, খাও, পটি করো, এইটুকুনি তো হতে পারে না। হ্যাঁ পটি করো, এটাই তো তোমার জীবন হতে পারে না। এইটুকুনি জীবন, এই শুধুমাত্র জীবন নিয়ে, তাই জন্য 70 বছর 80 বছর অবধি মানুষ বাঁচতে পারে না। মানুষের জীবনে অনেক রসদ লাগে, বেঁচে থাকার জন্য অনেক মোটিভেশন লাগে। সেই মোটিভেশনটা আমাদের একটু প্রেম থেকে আসে, সেই মোটিভেশনটা আমাদের খেলাধুলোতে আসে, সেই মোটিভেশনটা আমাদের শিল্প থেকে আসে। আমাদের ছবি আঁকা, একটা শিশুর যেমন পড়াশোনা করাটা যতটা ইম্পর্টেন্ট, তার সাথে ছবি আঁকা, নাচ, গান, একটা খেলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যাই হোক, যেরকম সাঁতার কাটা, যেরকম যা 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 গল্পের, এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা শিশুর মানসিক গঠনের জন্য, একটা তার সমস্ত কিছুর জন্য। আমাদের অনেক কিছু, আমাদের সিনেমা দেখে, আমাদের যখন আমরা স্বাধীনতার একটা ছবি দেখি আমরা উদ্বুদ্ধ হই। আমরা তো স্বাধীনতা দেখিনি, কিন্তু সিনেমাটা আমাদের সিনেমা দেখে আমাদের গুজবাম দেয়, আমাদের রোমকূপ দাঁড়িয়ে যায় একটা দেখে, আমরা কাঁদি। আমাদের এই যে ইমোশন কোশেন্ট গুলো আমাদের তৈরি হয় বিভিন্ন, সিনেমার একটা বিশাল বড় হাত আছে তাতে। একদম ঠিক আছে, ছোট তো শুধুমাত্র সিনেমা, শুধুমাত্র যে ও একটু আগে একটা কথা বললো, সেই কথাটাকে আমি করবো যে সিনেমার লোকজনদের খুব সুবিধা হবে, কারোর অত সুবিধা করার কিছু নেই আর কি। কারোর মানে আমি তোমার এই চ্যানেল চলবে কি চলবে না তাতে আমি কি সুবিধা করে দেবো, আমি দেখবো না তোমার চ্যানেল, ঠিক আছে, কিন্তু আমি তখনই তোমার চ্যানেল দেখবো যদি এই চ্যানেলটা দেখে আমার কিছু উন্নতি হয়, আমার কিছু ভালো লাগা তৈরি হয়, তবে আমি দেখবো। মানে বাঙালির পাশে, মানে বাংলা ছবি দেখতে হবে বলে কিছু নয়, আমার এই ছবিটা দেখে আমার সোসাইটিতে যাওয়ার, সোসাইটিতে বড় হওয়ার একটা কিছু, একটা কোনো রসদ পাচ্ছি আমি, সেই রসদটা আমার দরকার। আমার সেই জায়গা থেকেই না, ধর আমি যেটা বলছিলাম যে ইন্টেলিজেন্ট এবং এন্টারটেইনিং এই দুটো একসঙ্গে হলে, যেহেতু বাঙালি এই রসদ খোঁজার অনেকটাই পক্ষে, অন্যান্য অনেক রাজ্যে হয়তো সেটা একজন বাঙালি বলতে পারে আমি সাউথের ছবি দেখেও হতে পারি, আমি হিন্দি ছবি দেখেও, কিন্তু প্রত্যেকটা জাতির ইমোশন, প্রত্যেকটা জাতির সংস্কৃতি, প্রত্যেকটা জাতির সমস্ত কিছু আলাদা আলাদা হয়। একদমই তাই, আমরা সবাই থাকি ভারতবর্ষে, আমরা বাঙালি হিসেবে সেটা আমরা অনেক বেশি রিলেট করতে পারি, আমরা সবাই রিলেট করতে পারি। মানে আমি সত্যি সাউথের ছবি দেখে, সাউথের ছবি আমি বুঝতে পারি ছবিটা ভালো খারাপ, অভিনয়ের কেমন, কিন্তু তাদের প্রেম, তাদের অনেক কিছুর সাথে আমি রিলেট করতে সত্যি পারি না। হ্যাঁ, তার কারণ তাদের নেচারটা আলাদা, তাদের যে ক্রাইসিসটা দেখায় না সিনেমায়, আমি সত্যি রিলেট করতে পারি। মানে আমি জানি পুষ্পা খুব ভালো ছবি, ওয়েল মেড ফিল্ম, খুব ভালো পারফরমেন্স, তারপরেও আমি কিন্তু একটা বাংলা ছবির ক্রাইসিস যদি দেখায়, মানে আমাদের পশ্চিমবাংলায় যা যা ক্রাইসিস থেকেছে, আছে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা, আমি ওটাকে নিয়ে বাঁচি, আমি এই জায়গাটাতেই আছি, আমি এই জায়গাটাই ওন করি, এটা আমার শহর, এটা আমার জায়গা, এই জায়গাটার মানুষগুলো তারা কি করে, মানে ধরো রিকশাওয়ালা একজন বা চাষি অনেক জায়গাতেই আছেন, গুজরাটেও আছেন, পশ্চিমবাংলাতেও আছেন, ইউপিতেও আছেন, কিন্তু প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা চাষি তো চাষি করেন, ধান রোপণ করেন যেভাবে, যে বডি ল্যাঙ্গুয়েজে করেন, সব জায়গায়, কিন্তু তুমি কথা বলো, তার ভাবনা, তার সমস্ত আবার আলাদা আলাদা জায়গা অনুযায়ী, নিশ্চয়ই একজন পারফর্মারেরও একজন আলাদা আলাদা, সব জায়গা অনুযায়ী। তো সেগুলো তো আমি সিনেমায় দেখবো, সেগুলোই তো আমি সিনেমাতে সেটাই রিফ্লেক্ট করবে, সেটাই মানুষের কাছে করব। আমার ক্রাইসিস গুলো, আমার প্রেম, আমার প্রতিবাদ, আমার মন খারাপ, আমার ভালোবাসার সবকিছু আমার বাংলা ছবিতে রিফ্লেক্ট করছে। এটা আমি একদম 100% সমর্থন করি। আমরা খুব সিরিয়াস আলোচনা করছি এবং আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি। তবে হ্যাঁ, একটা বিষয় যেটা নিয়ে আমরা একদম আলোচনা করলাম না, আমার কিন্তু সিনেমার গানগুলো খুব ভালো লাগছে। আরে আমারও, মানে আমার খুব ভালো লাগছে, মানে যে কটা গান আমি এখনো অবধি শুনেছি আমার ভীষণ ভালো লেগেছে। মানে এই চয়েসগুলো খুব সুন্দর। মানে তোমরা এটাকে কিভাবে এনজয় করছো বা কিভাবে দর্শকের সামনেই বা আনতে চাইছো একটু যদি। আমার তো মনে হয় যে আমাদের গানগুলোর মধ্যে না, মানে অদ্ভুতভাবে অনেক কিছু আছে। মানে পুরনো প্রেমের পদ্য যে গানটা, সেটা খুবই নস্টালজিয়া দেয় আমাদেরকে, যে আগেকার দিনে যেরকম গান হতো, যেরকম লিরিক্স হতো, সেই রকম। তার ভিজুয়ালাইজেশনটা খুব সুন্দর, সৈনিকে খুব ভালো দেখতে লাগছে তাতে, ডেফিনেট। ইনফ্যাক্ট আমাকে আর সৈনিকেও একসঙ্গে খুব ভালো লাগছে গানটাতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও চাইছে আমি একটু বলি, ওকেও খুব ভালো লাগছে। এটা বল, একটু বল। আরে ওর তুমি জানো তো কমপ্লিমেন্ট দিয়েছি ওকে, তুমি জানো ওর মানে মহিলারা ওকে কি হিসেবে পছন্দ করে, মানে কি হিসেবে না, মানে হিসেবে বাবা, হ্যাঁ মানে বিশাল ফ্যান ফলোইং, বিশাল ভাবতে পারছো না তুমি। এটা একটা ফ্যাক্ট। তো সেইটা একরকম, ধরো রাইকমন যেমন অলরেডি খুব পরিচিত একটা গান ছিল, তমালিকা এবং চক্রপাণির গান, এবং সেই গানটা আমরা রিইউজ করেছি, সেইটার একটা আলাদা ফ্যান ফলোইং অলরেডি আছে। রণজয় খুবই সাকসেসফুল একজন কম্পোজার, ওর নানান সুপারহিট গান আছে, প্রেমে পড়া বারুণের মতন। ওর একটা গান খুব পছন্দের আমার, শিউলি বলে একটা গান আছে, সেই গানটা, যেটার এখনো ভিডিও বেরোয়নি, বেরোবে, কারণ ক্লাইম্যাক্সের একটা পোর্শন সেই গানটার মধ্যে আছে, সেই গানটা খুব ভালো। আমার পার্সোনাল ফেভারিট যে গানটা, যেটা নিয়ে আমি বেশি কথা বলে ফেলি, সেই গানটার নাম মণিহারা। মণিহারা, সেই গানটা আমি আবার বেশি নেই,
একটু কম আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় প্রেমের পদ্ধতি অনেকটা আছে, পুরোটাই আছে, পুরোটাই আছে, বাকি সব কটা গানেও পুরোটাই আছে, এই গানটা একটু কম আছে। কিন্তু এই গানটা আমার পার্সোনালি আরো বেশি ফেভারিট, কারণ এরকম গান আমরা বাংলায় খুব একটা ইউজ হতে দেখি না, খুব টেকনো অন্য ধরনের। এবং গানটা ঋষিদা গেয়েছে, ঋষিচন্দ্র এবং অভিক দুজনের গান। ঋষিচন্দ্র বহু বছর বাদে বাংলায় আরেকটা গান গাইলেন। উনি একসময় বাংলার নানান সুপারহিট সিনেমায় নানান সুপারহিট গান গেয়েছেন, দেবদার জন্য গেয়েছেন, সোহনদার জন্য, জিৎদার জন্য, প্রত্যেকে। মাঝখানে অনেকগুলো বছর উনি বাংলা সিনেমার গান গাননি। এবার আমার যেহেতু বড় হওয়া এই সিনেমাগুলো দেখে বা এই গানগুলো শুনে, সুতরাং ঋষিচন্দ্র আমার জন্য গান গেয়েছে আমার সিনেমায়, সেটার একটা আলাদা জায়গা আছে আমার কাছে। সেইখান থেকেও আমার মনে হয় যে অভিকা ঋষিচন্দ্রের এই গানটা মণিহারা আমার অ্যাবসলিউট ফেভারিট, একদম পার্সোনালি টাচ করে গেছে। ঠিক আছে, তুমি একটু কম আছো, বাট ইটস ওকে, মুখ দেখাচ্ছে লিটারালি। কিরকম করে একবার দেখা মুখ দেখা। ওকে, না না আর ঠিক আছে, এমনি লোকে ভূত টুত ভেবে ভয় পাবে, তার মধ্যে আবার মুখ টুত দেখাচ্ছে, হিংসুটেও বলবে, হিংসুটেও বলবে, হিংসুটে। হ্যাঁ, ওকে, আমরা একটা জমজমাটি আড্ডা দিলাম, এবং আমি জানি এই সরস্বতী পুজোর আবহে স্কুল কলেজ তারপরেও অনেকের ছুটি থাকে, আমাদের দুর্ভাগ্য আমাদের থাকে না, সেটা আলাদা কথা, কিন্তু অনেকের ছুটি থাকে। সো প্লিজ সবাই থিয়েটারে চলে যান আর দেখুন অমর সঙ্গী। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে সিনেমা হলে, প্লিজ জানাবেন কেমন লাগলো, অপেক্ষায় থাকবো। ওকে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।